ষড়যন্ত্র করার সময় ছেলে এবং পুত্রবধূদের মনে হয়েছিল বাবা ঘুমোচ্ছেন, কিন্তু দরজার চৌকাঠে দাঁড়িয়ে বাবা পুরো পরিকল্পনা শুনছিলেন। তারপর সেই রাতেই বাবাও এমন কিছু করলেন যা দেখে সকালে ছেলে এবং পুত্রবধূ যখন নিজেদের ঘর থেকে বের হলো, সামনের দৃশ্য দেখে তাদের পায়ের তলার মাটি সরে গেল। অবশেষে বৃদ্ধ বাবা সারা রাত ধরে এমন কি পরিকল্পনা করলেন যে এটি জানার জন্য দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করি আজকের গল্প। তখন রাত প্রায় 10টা। এই সময় এক নির্জন রাস্তায় 70 বছরের এক বৃদ্ধ লোক হেঁটে চলেছেন। তার পা টলমল করছিল আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও তিনি সাহস হারাননি। চলতে চলতে তার মনে এই চিন্তা আসছিল, যখন সন্তান ছোট থাকে তখন তাদের কাছে বাবা মা সবকিছু, কিন্তু যত বড় হতে থাকে বাবা মায়ের প্রতি তাদের ভালোবাসার জায়গায় স্বার্থ বাসা বাঁধে। একদিন সেই স্বার্থ এত বড় হয়ে যায় যে জন্মদাতা বাবা মায়ের গুরুত্ব তার কাছে তুচ্ছ হয়ে পড়ে। একজন বাবা হিসেবে যাদের জন্য আমি আমার গোটা জীবন উৎসর্গ করেছি, তাদের প্রয়োজন ও ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছাকে গলা টিপে মেরে ফেলেছি। তাদের বড় করেছি, পড়াশোনা করিয়েছি, আর আজ যখন তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে তখন সেই অসহায় বৃদ্ধ বাবাকেই শেষ করে দিতে চায়। চলতে চলতে গোপাল দাস এই সব ভেবে হঠাৎ কেঁদে উঠলেন। তার বৃদ্ধ চোখে জল জমে যাওয়ায় পথ আরো ঝাপসা হয়ে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে তিনি তার গামছা দিয়ে চোখ মুছলেন এবং তিনি আবার সেই কথাগুলো ভেবে মন খারাপ করতে লাগলেন, যা আজ সকালে তার ছেলে এবং পুত্রবধূদের মধ্যে চলছিল। ছোট ছেলে বিকাশ তার বড় দাদাকে বলছিল, দাদা, আমার মনে হয় বুদ্ধিমত্তা এখানেই যে আমরা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, কমপক্ষে তার থেকে রেহাই তো পাবো। তার কথা শুনে বড় ছেলে রাজন বলল, আরে বিকাশ, আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। যদি তাকে বৃদ্ধাশ্রমে পাঠাই তবে কি জানো প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আমাদের সম্পর্কে কত কথা বলবে, সব জায়গায় আমাদের মান সম্মান নষ্ট হবে। কিন্তু দাদা, তুমি বুঝতে চেষ্টা করো, বাবার কোনো ছোটখাটো অসুখ নয়, কুষ্ঠ রোগ হয়েছে, বাড়িতে ছোট বাচ্চারাও আছে। যদি বাবার থেকে কারো সংক্রমণ হয় তাহলে? তাই বলছি বৃদ্ধাশ্রমই সঠিক সমাধান, বিকাশ বলল। আরে, কিন্তু আমার তো মনে হয় না তার এই রোগের জন্য বৃদ্ধাশ্রমেও তাকে জায়গা দেবে, বড় ছেলে রাজন বলল। দাদা, আমরা একবার তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তারপর বৃদ্ধাশ্রমের ইচ্ছা, যদি রাখে রাখুক, নইলে তাড়িয়ে দিক, তাতে আমাদের কি? বিকাশ কাঁধ ঝাঁকিয়ে বলল। তখন ছোট পুত্রবধূ বলল, কিন্তু যদি এমনটা করি তাহলে আমাদের সবার মান সম্মান খোয়ানো নিশ্চিত। এর কোনো আরেকটা সমাধান খুঁজতে হবে, এমন সমাধান যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানে? বড় পুত্রবধূ বলল। তখন ছোট পুত্রবধূ তার চোখ বড় বড় করে বলল, বৌদি, কেননা সময় থাকতেই বাবার কাছ থেকে সম্পত্তির কাগজে সই করিয়ে নিই এবং তারপর চিরতরে তার থেকে মুক্তি পাই। তার এই কথা বলার সঙ্গে সঙ্গেই চারপাশে হঠাৎ নীরবতা নেমে এলো এবং তারপর তারা চারজন গোপনে ফিসফিস করে কথা বলতে লাগলো। অনেকক্ষণ ধরে তারা এ বিষয়ে আলোচনা করছিল। তারা ভেবেছিল গোপাল দাস ঘুমোচ্ছেন, কিন্তু তিনি ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিলেন। এসব শুনে গোপাল দাসের অন্তর কেঁপে উঠল, যে আমার নিজের সন্তানরাই কিভাবে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারে। তার নিজের কানকে বিশ্বাস করতে পারা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। কিন্তু দ্রুতই তিনি নিজেকে বিশ্বাস করালেন যে এটা কোনো স্বপ্ন নয়, এটা একটি তিক্ত বাস্তব। সময় নষ্ট না করে তিনি একটি ব্যাগে তার কিছু কাপড় এবং সম্পত্তির কাগজ রেখে সুযোগ বুঝে নিজের বাড়ি থেকে পালিয়ে গেলেন।
তার নিজের ছেলেদের মুখ থেকে শোনা কথাগুলো তার মনের মধ্যে হাতুড়ির মতো বাজছিল। চিন্তাভাবনার ক্ষমতা যেন শেষ হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ গোপাল দাসের পায়ে রাস্তার একটি পাথরে হোঁচট লেগে তিনি রাস্তার ওপর মুখ থুবড়ে পড়লেন এবং তার ব্যাগটি একটি চবুতরার পাশে গিয়ে পড়ল। মুখ, হাত এবং হাঁটুতে আঘাত লাগলো, ব্যথা হতে শুরু করলো। তবুও কোনো মতে নিজেকে সামলে তুলে নিলেন এবং সেই চবুতরাতে বসে অঝরে কাঁদতে লাগলেন। তারপর সেই চবুতরায় বসে বসেই তার মনে পুরনো দিনের স্মৃতি ভেসে উঠল, যখন 16 বছর বয়সে তার বড় ছেলে রাজনের একটি দুর্ঘটনা ঘটেছিল। তার অবস্থা খুব গুরুতর হয়ে পড়েছিল। ডাক্তার চিকিৎসার জন্য 50,000 টাকার ব্যবস্থা করতে বলেছিলেন, কিন্তু গ্রামের একজন সাধারণ কৃষক গোপাল দাসের কাছে টাকা একেবারেই ছিল না। তবুও তিনি হাল ছাড়েননি। গ্রামের জমিদারের কাছে নিজের বাড়ির দলিল বন্ধক রেখে তিনি ঋণ নিয়ে টাকার ব্যবস্থা করেছিলেন। নিজের শরীরে রক্তের অভাব থাকা সত্ত্বেও ছেলেকে বাঁচানোর জন্য তিনি নিজের রক্ত দিয়েছিলেন। কিভাবে তার জীবন বাঁচানোর জন্য তিনি ডাক্তারের কাছে অনুনয় করেছিলেন। ছেলে যখন সুস্থ হয়েছিল তখন তার বুকে প্রাণ ফিরে এসেছিল। তারপর জমিদারের ঋণ শোধ করতে তিনি দিনরাত খেটে খেয়েছেন। ভাড়ায় জমি নিয়ে কঠোর পরিশ্রমে চাষাবাদ করেছেন এবং 1 বছরের মধ্যে ঋণ শোধ করতে সক্ষম হয়েছিলেন। তিনি নিজের পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন যাতে তার ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, আর একদিন তিনি সেই কাজে সফলও হন। ছেলেদের জীবন তো আমি খুব সুন্দরভাবে গড়ে তুলেছি, কিন্তু আজ সেই ছেলেরা তাদের বৃদ্ধ বাবা মাকে সম্মান করতে ব্যর্থ হলো। কিন্তু তিনি সেখানেই থেমে থাকেনি। তিনি নিজের পরিশ্রম চালিয়ে গিয়েছেন যাতে ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং একদিন সেই কাজে সফলও হন। ছেলেদের জীবন তো আমি খুব সুন্দরভাবে গড়ে তুলেছি, কিন্তু আজ সেই ছেলেরা তাদের অসুস্থ বৃদ্ধ বাবাকেই। ভাবতে ভাবতে বুকের ভেতরে এক ধরনের যন্ত্রণা হলো এবং নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে তিনি কাঁদতে লাগলেন। কি হলো বাবা, আপনার শরীর ঠিক আছে তো? কোনো অসুবিধা হয়েছে কি? সেই পথে একটি অটো চলতে চলতে থেমে যায় এবং অটো চালক তাকে হাঁফাতে দেখে জিজ্ঞাসা করে। তখন গোপাল দাস বললেন, খুব তৃষ্ণা পেয়েছে, তাই শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন অটো চালক নিজের অটো থেকে একটি জলের বোতল বের করে তাকে জল খাওয়ায়। বাবা, আপনাকে কোথাও যেতে হবে? আমি আপনাকে পৌঁছে দিই। গোপাল দাসের হাতে ব্যাগ দেখে অটো চালক বলল। তখন গোপাল দাস বললেন, বাছা, আমাকে বাস স্টপেজে পৌঁছে দাও। ঈশ্বর তোমার মঙ্গল করবেন। অটো চালক তাকে অটোতে বসিয়ে বাস স্টপেজে পৌঁছে দিল। সেখানে দাঁড়িয়ে তিনি কোনো বাস আসার জন্য অপেক্ষা করতে লাগলেন। মনে মনে তিনি ঠিক করে ফেললেন যে তিনি বৃদ্ধ বয়সেও নিজের জীবন সম্মানের সাথে কাটাবেন এবং নিজের ভাগ্যের সিদ্ধান্ত অন্য কারো হাতে তুলে দেবেন না। বৃদ্ধ বয়স মৃত্যুর বার্তা নয়, এটি জীবনের এক আশীর্বাদও হতে পারে। এখন তিনি কোথায় যাবেন গোপাল দাস নিজেও জানতেন না। প্রায় আধ ঘন্টার অপেক্ষার পর একটি বাস তার সামনে এসে দাঁড়ালো। তার বাকিটা জীবন তিনি ভাগ্যের উপর ছেড়ে তিনি সেই বাসে উঠে বসলেন। কিছুক্ষণ পর কন্ডাক্টর তার কাছে এসে বলল, বাবা, আপনাকে কোথায় যেতে হবে? তখন গোপাল দাস বিষণ্ণ স্বরে বললেন, বাছা, আমিও জানি না, তবে যেখানে বাস যাবে আমাকেও সেখানকার টিকিট দিয়ে দাও। এখানে গোপাল দাস তার নতুন যাত্রার দিকে এগিয়ে গেলেন। অন্যদিকে যখন তার ছেলেরা এবং পুত্রবধূরা জানতে পারল যে গোপাল দাস বাড়িতে নেই, তখন তারা সবাই তাকে খুঁজতে শুরু করলো। প্রতিবেশীদের জিজ্ঞেস করলো। গোপাল দাসের আত্মীয় স্বজন থেকে বন্ধুদের কাছেও গেল, কিন্তু তার কোনো খোঁজ পেল না। এমন নয় যে তারা তাদের বাবার জন্য চিন্তিত ছিল, যার কারণে তারা ব্যস্ত ছিল, তারা তো তার থেকে মুক্তি চাইছিল, কিন্তু সম্পত্তি নিজেদের নামে করানোর পর, এবং সম্পত্তির লোভে তারা গোপাল দাসকে খুঁজছিল। পরের দিন সকালে ক্ষেতের মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস হঠাৎ থেমে গেল।
সম্ভবত কিছু যান্ত্রিক সমস্যা হয়েছে। গোপাল দাসের চোখ খুলল। দেখলেন সামনে একটি ছোট্ট গ্রাম। তার খুব জোরে ক্ষুধা পেয়েছিল, তাই কিছু ভেবে তিনি বাস থেকে নেমে গেলেন। খোলা আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, এখন তুমি আমাকে কোনো পথ দেখাও। সেই সময় তিনি কোথাও থেকে মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনলেন এবং সেই দিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন গ্রামের মাঝখানে একটি বড় মন্দির রয়েছে। তিনি মন্দিরে প্রবেশ করলেন। প্রণাম করে বাইরে এসে দেখলেন সেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। মন্দিরের প্রসাদ খেয়ে তিনি নিজের ক্ষুধা মেটালেন এবং মন্দিরের এক কোণে বসে গেলেন। কিছুক্ষণের মধ্যেই মন্দিরের প্রাঙ্গণে ভিড় বাড়তে লাগলো। কারণ জিজ্ঞেস করলে কেউ তাকে জানালো মন্দিরে কোনো এনজিওর পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। প্রতি সোমবার ডাক্তার আসেন এবং রোগীদের বিনামূল্যে পরীক্ষা করেন এবং ওষুধও দেন। একথা শুনে গোপাল দাসের মনে তার অসুখের কথা এলো। তখন তিনিও ডাক্তারকে দেখালেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার অসুখ এখন প্রাথমিক স্তরে রয়েছে। চিকিৎসায় অল্প সময়ের মধ্যেই আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে যেতে হবে। সংস্থার সদস্যদের সাহায্যে গোপাল দাস গ্রামের কাছের একটি সরকারি হাসপাতালে গেলেন। সম্পূর্ণ পরীক্ষার পর ডাক্তার তাকে ওষুধ দিলেন এবং সময়ে সময়ে ডাক্তার দেখানোর পরামর্শও দিলেন। এখন গোপাল দাসের বাঁচার আশাটা একটু হলেও জেগেছে। কিন্তু টাকার অভাবে কিভাবে জীবন চলবে তা ভেবে তিনি আবার চিন্তিত হয়ে পড়লেন। চিন্তায় ডুবে তিনি মন্দিরে ফিরে এলেন এবং প্রাঙ্গণে এক কোণে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন। হঠাৎ একটি জোরে আওয়াজে তার ঘুম ভাঙল। সামনে দেখলেন একটি ছোট শিশু, যার বয়স প্রায় 8 বছর। আরে বাছা, কি হলো? গোপাল দাস স্নেহের সাথে জিজ্ঞেস করলেন। তখন সেই শিশু রাগান্বিত ভঙ্গিতে বলল, এ জায়গাটা আমার, তুমি এখানে কিভাবে শুয়ে পড়লে? একটা নিষ্পাপ ছোট শিশুকে এভাবে বলতে দেখে গোপাল দাস হেসে ফেললেন এবং তার নাতি নাতনিদের কথা মনে পড়ে গেল। তোমার নাম কি? স্নেহ ভরে শিশুটির গাল স্পর্শ করে গোপাল দাস জিজ্ঞেস করলেন। তখন শিশুটি বলল, আমার নাম সোনু, কিন্তু যতই আমাকে আদর করো, আমি তোমাকে এখানে শুতে দেব না, কারণ এটি আমার জায়গা। তখন গোপাল দাস বাবু হাসলেন এবং সেখান থেকে উঠে গেলেন। এখন দুপুর হয়ে গেছে। গোপাল দাস বাবু দেখলেন যে মন্দিরের পুরোহিত মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। তাই গোপাল দাস বাবুও এই কাজে পুরোহিতের সাহায্য করতে শুরু করলেন। ঠিক সেই সময় সোনু সেখানে এসে উপস্থিত হলো। পুরোহিত তাকে বললেন, সোনু, কিছু শেখো এই দাদুর কাছ থেকে। এত বয়স্ক হওয়ার পরেও তিনি মন্দির পরিষ্কার করতে সাহায্য করছেন। একথা শুনে পুরোহিতের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে সোনু বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একটু আগে তার কাছ থেকেই শিখেছি কিভাবে জোরে জোরে নাক ডাকতে হয়। এই নিষ্পাপ কথায় গোপাল দাসবাবু আবারও হেসে ফেললেন। তারপর সোনু সেখান থেকে চলে গেল। পুরোহিত বললেন, বাবা, ক্ষমা করবেন, কম বয়স তো, তাই সোনু কাউকেই কিছু বলার সময় ভাবে না। তখন গোপাল দাসবাবু বললেন, না না বাছা, আমি তার কথায় কিছু মনে করিনি। জানো কি, তোমার ছেলে সোনুকে দেখে আমার ছোট নাতনিটার কথা মনে পড়ে। সেও প্রায় এই বয়সের। তখন পুরোহিত বলল, বাবা, সোনু আমার ছেলে নয়। আসলে অনেক বছর আগে সোনুর মা বাবা তাকে মন্দিরের বাইরে রেখে চলে গিয়েছিলেন এবং আর কখনো তাকে নিতে আসেননি। তখন থেকে এই ছেলে এখানেই থাকে। আমরা সবাই মিলে সোনুর যত্ন নিই। স্কুলে যায় না, কিন্তু তার বুদ্ধি খুব তীক্ষ্ণ। এই কথা শুনে গোপাল দাস বাবু খুবই দুঃখ পেলেন। ভাবতে লাগলেন, একদিকে তার নিজের ছেলেরা, যারা সম্পত্তি পেয়ে তার থেকে মুক্তি পেতে চায়, আর অন্যদিকে এই ছোট্ট নিষ্পাপ বাচ্চা, যাকে তার মা বাবাই ছেড়ে দিয়েছে। এই পৃথিবী কতটা নিষ্ঠুর, কতটা স্বার্থপর। এই ভাবতে ভাবতে তার বুক ফেটে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ততক্ষণে ক্ষুধার জন্য তার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছিল।
তিনি কাছের একটি দোকানে ক্ষুধা মেটানোর জন্য গেলেন, যদিও তিনি জানতেন না সেখানে ননভেজ খাবারও পরিবেশিত হয়। সেখানে গিয়ে তিনি রুটি এবং সবজি দেওয়ার জন্য বললেন। দোকানদার বলল, এক প্লেটের দাম 100 টাকা। একথা শুনে গোপাল দাস বাবু তার পকেট টিপে দেখলেন, অনেক কষ্টে তার পকেট থেকে 80 টাকা বের হলো। খাবার না খেয়েই তিনি সেখান থেকে মন্দিরে ফিরে এলেন। কিছুক্ষণ পর সোনু মন্দিরের পুরোহিতের কাছে গিয়ে বলল, কাকা, ওই বুড়ো দাদুটি কাছের হোটেলে গিয়েছিল যেখানে ননভেজ খাবার পাওয়া যায়, আর সেখান থেকে মাংস খেয়ে মন্দিরে আসছে। এ কথা শুনে পুরোহিত গোপাল দাস বাবুর কাছে এসে বলল, বাবা, আপনি মাংস খেয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এখন আপনাকে মন্দিরের বাইরে থাকতে হবে। মাংস খাওয়ার কথা শুনে গোপাল দাসবাবু হতবাক হয়ে গেলেন এবং বললেন, না বাছা, আমি তো সেখানে কিছুই খাইনি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই পুরোহিত সেখান থেকে চলে গেলেন। উদাস মনে গোপাল দাসবাবু মন্দিরের প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে এলেন। ভাবতে লাগলেন, এখন কোথায় যাব। কিছু দূর এগিয়ে তিনি দেখলেন সামনে একটি বড় ক্ষেত। সেখানে ক্ষেতের মালিক ধান রোপণ করাচ্ছিলেন এবং মজুরদের নির্দেশ দিচ্ছিলেন। তখন গোপাল দাস ক্ষেতের মালিককে বললেন, বাছা, একটি জায়গায় 1 থেকে 2টি চারা রোপণ করতে হবে, তার বেশি নয়। আর চারা গাছগুলির সারির মধ্যে অন্তত 25 সেন্টিমিটার দূরত্ব থাকা উচিত। একথা মেনে চললে ফসল খুব ভালো হবে। তার কথা শুনে ক্ষেতের মালিক অবাক হয়ে বললেন, আরে বাবা, আপনার তো চাষাবাদের বিষয়ে অনেক জ্ঞান রয়েছে। আপনি কোথায় থাকেন? গোপালবাবু বিষণ্ণ স্বরে বললেন, আমার কোনো ঠিকানা নেই। তখন ক্ষেতের মালিক বললেন, বাবা, তাহলে আপনি কি আমার ক্ষেতে কাজ করবেন? গোপালবাবু বললেন, বাছা, কাজ তো আমি করতে পারতাম, কিন্তু এই বয়সে এত দৌড়ঝাঁপ আমার পক্ষে সম্ভব নয়। তখন ক্ষেতের মালিক বললেন, বাবা, আপনাকে শুধু মজুরদের সঠিকভাবে কাজ করানোর দিক নির্দেশনা দিতে হবে। বিনিময়ে আমি আপনাকে প্রতিদিন 500 টাকা দেব। একথা শুনে গোপালবাবু সম্মতিসূচক মাথা নাড়লেন। সেই দিন থেকেই তিনি খেতে কাজ শুরু করলেন। সন্ধ্যায় যখন টাকা হাতে পেলেন, তখন গর্বের সাথে একটি নিরামিষ ধাবায় গিয়ে নিজের পছন্দের ভাত, ডাল আর তরকারি অর্ডার করলেন। এদিকে গোপাল দাস পেট পুড়ে খাওয়া শেষ করলেন। এই সময় ধাবার মালিক দেখলেন, গোপাল দাস আসার পর হঠাৎ গ্রাহকদের আনাগোনা বেড়ে গেছে। ধাবার মালিকের জন্য আজকের দিনটি খুব ভালো কাটলো। থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই খাওয়ার পর গোপাল দাস ক্ষেতের ধারে তৈরি একটি ছাউনির নিচে ঘুমিয়ে পড়লেন। এখন প্রতিদিনই এমন হতে লাগলো। দিনভর কাজ করার পর গোপাল দাস সেই ধাবায় খাবার খেতে যেতেন, আর তার যাওয়ার সঙ্গে সঙ্গে ধাবায় ভিড় বেড়ে যেত। একদিন তিনি সেই ধাবায় খাবার খেতে গেলেন না। তখন ধাবার মালিক খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ অন্য গ্রাহকরাও সেদিন আসেনি। তার মনে হতে লাগলো গোপাল দাস বাবুর পদধূলি তার ধাবার জন্য শুভ। তাই পরের দিন ধাবার মালিক গোপাল দাসকে বলল, বাবা, আমি আপনার থেকে 1 পয়সাও খাবারের জন্য নেব না। শুধু আপনি প্রতিদিন এখানে এসে খাবার খেয়ে যাবেন। ধাবার মালিকের কথা শুনে গোপাল দাস বিস্মিত হয়ে গেলেন। ভালো খাবার এবং সঠিক যত্ন পেয়ে গোপাল দাসের শরীরেও উন্নতি হতে লাগলো। একদিন মন্দিরে তদন্তের জন্য কয়েকজন সরকারি কর্মকর্তা এলেন। তারা মন্দিরের পরিচালকের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, মন্দিরে এত দান আসে, কিন্তু তার মধ্যে থেকে সরকারের কাছে খুব সামান্য পরিমাণ টাকা পাঠানো হয়। আমাদের মনে হচ্ছে এখানে বড়সড় কোনো গড়বড় চলছে। তোমরা কি কোনো অসাধু কাজ করছো? এর আগে মন্দিরের পরিচালক কিছু বলতে গেলেন, সোনু হঠাৎ বলে উঠল, আরে না সাহেব, আপনি আমার বড় কাকার ওপর সন্দেহ করছেন? উনি তো এতই সৎ যে মন্দিরের দানের সমস্ত টাকা ওনার বাড়িতে নিয়ে গিয়ে গুনে তারপর সেগুলো আবার মন্দিরে রেখে দেন, যাতে কোনো গড়বড় না হয়। সোনুর এই কথা শুনে মন্দিরের পরিচালক তাকে রাগী দৃষ্টিতে দেখতে লাগলো। এদিকে সোনুর মনে হচ্ছিল এসব বলে সে পরিচালকের সাহায্য করছে।
কিন্তু অজান্তেই সে পুরো সত্য বলে ফেলল এবং পরিচালকের কুকর্ম ফাঁস হয়ে গেল। এই কথা শুনে তদন্তকারী দল বলল, এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এরপর তারা চলে গেল, কিন্তু গরিব সোনুর ওপর পরিচালকের রাগ আছড়ে পড়ল। তিনি সোনুকে খুবই মারধর করলেন। পুরোহিত অনেক চেষ্টা করলেন তাকে থামানোর জন্য, কিন্তু পরিচালক কিছুতেই থামল না। তারপর সোনুকে মন্দির থেকে বের করে দিয়ে বলল, তোমাকে যদি ভবিষ্যতে মন্দিরের আশেপাশেও দেখি তবে তোমাকে মেরে ফেলব। সোনু ব্যথিত মন নিয়ে তার ব্যাগ তুলে নিয়ে চুপচাপ চলে গেল। তার গোলগাল গাল দুটো কান্নায় ভিজে গিয়েছিল। যে মন্দিরে সে এতদিন থেকেছে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এই পৃথিবীতে আর কেউ নেই যে তাকে আশ্রয় দিতে পারে। চলতে চলতে ক্লান্ত হয়ে সোনু একটু বিশ্রামের জন্য জায়গা খুঁজতে লাগলো। এভাবেই খুঁজতে খুঁজতে সে সেই ক্ষেতের ধারে এসে বসল, যেখানে গোপাল দাসবাবু কাজ করতেন। সোনুকে সেখানে চিন্তিত এবং দুঃখী দেখে গোপাল দাস তার কাছে এসে বললেন, আরে বাছা, তোমার কি হলো? তুমি তো এত কথা বলো, আজ এত চুপচাপ বসে আছো কেন? আর তোমার মুখটা এত মলিন কেন? তখন সোনু কান্না ভেজা স্বরে বলল, বাবা, ভগবান আমাকে আমার কাজের শাস্তি দিয়েছেন। আমি পুরোহিত কাকুর কাছে আপনার নামে নালিশ করে আপনাকে মন্দির থেকে বের করে দিয়েছিলাম। তাই আজ আমার সঙ্গেও খুব অন্যায় হলো। আজ বড় কাকা আমাকে খুব মারধর করলেন এবং মন্দির থেকে বের করে দিলেন। তখন গোপাল দাস তার মাথায় হাত বুলিয়ে বললেন, কিন্তু তুমি এমন কি করেছিলে? তখন সোনু তাকে পুরো ঘটনাটি বলল। গোপাল দাস তার চোখের জল মুছে দিয়ে বললেন, কোনো ব্যাপার না বাছা, আমি তো এই পৃথিবীতে একা, আর তুমিও একা। এখন থেকে আমরা দুজনে একসঙ্গে থাকব। তখন সোনুর মুখে হাসি ফুটে উঠল। এখন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। কথা বলতে বলতে সোনু গোপাল দাসবাবুকে জিজ্ঞেস করল, কিন্তু দাদু, আপনি কোথা থেকে এসেছেন? আপনার কি কোনো পরিবার নেই? তখন গোপালবাবুর চোখে জল চলে এলো। তিনি বললেন, নামমাত্রই আমার পুরো পরিবার আছে। 2 ছেলে, তাদের স্ত্রী আর তাদের সন্তানও আছে, কিন্তু নিজের বলতে কেউ নেই। আমার নিজের ছেলেরা আমাকে তাদের জীবনের বোঝা মনে করে, তাই আমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি। তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরে পড়ল এবং গলা ভারী হয়ে উঠল। তারপর সোনু বলল, আরে দাদু, মন খারাপ করবেন না। আমাকে দেখুন, আমার মা বাবা তো আমাকে ছোটবেলাতেই ছেড়ে দিয়েছেন। আমি তো তাদের কখনো দেখিনি। আমি কি আপনার মতো দুঃখী? তাহলে আপনি কেন দুঃখিত হচ্ছেন? এখন থেকে আর আপনি কাঁদবেন না। আমরা দুজন মিলে অনেক মজা করব। সোনুর কথা শুনে গোপাল দাস অবাক হলেন যে এত ছোট একটা ছেলে কিভাবে এতটা বোঝদার হতে পারে। পরের দিন সকালে জমির মালিকের অনুমতি নিয়ে তারা দুজন কিছু কাঠ জোগাড় করলো এবং ঘরের চারপাশে কাঠ লাগিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করলো, যেখানে তারা দুজন আরামে থাকতে পারবে। সন্ধ্যায় জমির মালিক তাদের কাছে এসে বলল, বাবা, যদি আপনাদের আর কিছু দরকার হয় তাহলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। গোপাল দাস এটা শুনে সোনুর দিকে তাকালেন এবং মৃদু হেসে জমির মালিককে বললেন, সত্যি বলতে আমার যা প্রয়োজন ছিল তা আমি পেয়ে গেছি। তবুও যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাকে জানাবো। গোপাল দাস এবং সোনু একে অপরের সঙ্গে খুব আনন্দে থাকতে লাগলেন। এখন সোনু মাঠের কাজে গোপাল দাসকে সাহায্য করত। তারা সপ্তাহের পুরোটা কাজ করত, কিন্তু রবিবারের দিন ছুটি নিয়ে একে অপরের সঙ্গে পুরো দিন কাটাতো। একদিন সোনু গোপাল দাসকে বলল, দাদু, আমি আমার মা বাবাকে দেখিনি, কিন্তু যেদিন থেকে ভগবান আপনাকে আমার কাছে এনে দিয়েছেন সেদিন থেকে আমি আপনাকে মা বাবা দুজনেরই মতো মনে করি। কিন্তু বাবা, আমি শুনেছি যে বার্ধক্যে মানুষ ভগবানের কাছে চলে যায়, এবং আপনি তো বুড়ো হয়ে গেছেন। এর মানে আপনিও শিগগির ভগবানের কাছে চলে যাবেন? কিন্তু তার আগে বলুন তো, আপনার কি কি শখ ছিল যেগুলো আপনি পূরণ করতে পারেননি?
এতটুকু ছেলের মুখে এত বড় কথা শুনে গোপাল দাস অবাক হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমার পুরো জীবন তো আমি আমার সন্তানদের চাহিদা এবং ইচ্ছা পূরণ করতে কাটিয়ে দিয়েছি, কিন্তু তারা আমাকে তার প্রতিদান এইভাবে দিল। আর আজ এই ছোট্ট ছেলে আমাকে জিজ্ঞাসা করছে আমার কি ইচ্ছা। আমার সন্তানরা কখনো এমন চিন্তাও করেনি। গোপাল দাসকে ভাবতে দেখে সোনু বলল, আরে দাদু, কোথায় হারিয়ে গেলেন? তাড়াতাড়ি আমাকে বলুন না, আপনি কি করতে চেয়েছিলেন, যা করতে পারেননি। সোনুর জিজ্ঞাসায় গোপাল দাস বললেন, পাছা, জীবনে আমার অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে কখনো তা পূরণ করতে পারিনি। কিন্তু এখন তো সেই ইচ্ছা পূরণের বয়স পার হয়ে গেছে। তখন সোনু জেদ ধরে বলল, না দাদু, আমি তো আছি, আপনার সব ইচ্ছা আমি পূরণ করব। আপনি আমাকে বলুন তো। তখন গোপাল দাস এক এক করে তার সব ইচ্ছা বললেন, যার মধ্যে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে যাওয়া, কোট প্যান্ট পরে ছবি তোলা, 5 স্টার হোটেলে খাওয়া আর সিনেমায় অভিনয় করাও ছিল। দাদুর ইচ্ছার কথা শুনে সোনু খুশি হয়ে বলল, তাহলে চলুন একবার এক এক করে আপনার সব ইচ্ছা পূরণ করি। তখন গোপাল দাস বললেন, আরে বাছা, আগে তুমি তোমার ইচ্ছার কথা বলো, তুমি কি করতে চাও? তখন সোনু খুব আদর করে বলল, আরে দাদু, আমি তো এখনো শিশু, আমি তো আর ভগবানের কাছে যাওয়ার মতো নই। আমার তো পুরো জীবন পড়ে আছে, কিন্তু আপনার কাছে সময় কম। আর আমার তো শুধু একটাই ইচ্ছা, আমি পড়াশোনা করে একদিন খুব বড় মানুষ হব। আমার অন্য কোনো ইচ্ছে নেই। এটা শুনে গোপাল দাস খুব খুশি হলেন। তারপর তারা কয়েকদিন মাঠের কাজ করল এবং তারপর সোনুর জেদের কারণে জমিদারের কাছ থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে দুজনে শহরে গেল। সেখানে তারা একটি শোরুম থেকে গোপাল দাসের জন্য কালো রঙের কোট প্যান্ট কিনল এবং সোনুর জন্য সুন্দর জামা কাপড় কিনল। নতুন জামা কাপড় পরে দুজনে একসঙ্গে অনেক ছবি তুলল। শহরে থাকা অবস্থায় তারা জানল যে কাছাকাছি একটি বড় মেলা বসেছে। তখন সোনু বলল, দাদু, গ্রামের অনেক শিশু তাদের মা বাবার সঙ্গে শহরের মেলা দেখতে যায়। তারা আমাকে বলে যে মেলায় অনেক মজা করেছে, কিন্তু আমি সবসময় ভাবি সেখানে কি হয়। এই কথা শুনে গোপাল দাস বললেন, তাহলে তাই হবে, আমরা শহরে এসেছি, তো আজ সেই মেলা দেখে আসি। এটা শুনে সোনু খুব খুশি হলো। একটি অটো ধরে তারা মেলায় পৌঁছলো। মেলার ঝলমলে পরিবেশ দেখে সোনুর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এত বড় বড় এবং বিভিন্ন ধরনের দোলনা দেখে সে উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল। সোনুকে হাসতে দেখে গোপাল দাস এমনটাই মনে করেছিলেন যেন সেই দৃশ্যটা তিনি চোখে ধরে রাখতে চান। তারা দুজন মিলে অনেক রকমের দোলনার আনন্দ নিল। তনুর সঙ্গে মজা করতে করতে গোপাল দাসের মনে হলো যেন তার শৈশব ফিরে এসেছে। পুরো মেলা ঘুরে তারা বাইরে এলো। তখন সোনুর চোখ পড়ল একটা বড় হোটেলের দিকে। তীব্র ক্ষুধা পেয়েছিল এবং টাকাও ছিল, তাই সোনুর কথায় তারা সেই হোটেলে খেতে ঢুকলো। এত বড় হোটেলের জাঁকজমক দেখে তারা দুজন এখানে সেখানে তাকিয়ে থাকতে লাগলো। তারা সেখানে বিরিয়ানি অর্ডার দিল এবং আরামদায়ক সোফায় বসে তৃপ্তি নিয়ে খেতে শুরু করলো। ওখানেই বসে সোনু দেখলো পাশের টেবিলে একটি স্যুট পরা ব্যক্তি বসে আছে এবং মানুষজন তার কাছে অটোগ্রাফ নিতে আসছে। জিজ্ঞাসা করলে কেউ বলল যে তিনি একজন চলচ্চিত্র প্রযোজক, যিনি অনেক হিট ছবি তৈরি করেছেন। এটা শুনে সোনুর মাথায় এক বুদ্ধি এলো। গোপাল দাসকে কিছু না বলেই সে সরাসরি সেই প্রযোজকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, আপনি সত্যিই সিনেমা বানান? একটা ছোট ছেলের এমন প্রশ্ন শুনে সেই প্রযোজকও হাসলো এবং বলল, হ্যাঁ, আমি অনেক সিনেমা বানিয়েছি। কেন, তুমিও কি অভিনেতা হতে চাও? মজা করে তিনি বললেন। তখন সোনুর মুখে হাসি ফুটল এবং সে গোপাল দাসের দিকে ইশারা করে বলল, আঙ্কেল, উনি আমার দাদু। তিনি সিনেমায় অভিনয় করতে খুব ভালোবাসেন এবং আমি তার এই ইচ্ছা পূরণ করতে চাই।
যদি আপনি কিছু সময়ের জন্য তাকে আপনার সিনেমায় নেন তাহলে খুব উপকার হবে। এটা শুনে প্রযোজক চিন্তায় বললেন, এই বয়সে একজন ব্যক্তির জন্য আমার কাছে একটা ছোট চরিত্র আছে, কিন্তু সেই চরিত্র একজন কৃষকের। আর তার জন্যে আমি এমন একজন গরিব বয়স্ক কৃষক খুঁজছি যেন চরিত্রটি বাস্তবিক মনে হয়। এটা শুনেই সোনু আনন্দে চিৎকার করে উঠল, আরে আঙ্কেল, আমার দাদু তো কৃষকই, আর তিনি তো সবসময় ধুতি কুর্তা পরেন। আজ আমি বলেছিলাম বলে তিনি কোট প্যান্ট পরেছেন। তখন প্রযোজক তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে পরের দিন শুটিংয়ের জায়গায় আসতে বললেন। সে কার্ড নিয়ে সোনু আনন্দে দৌড়ে গোপাল দাসের কাছে এলো এবং প্রযোজকের সঙ্গে হওয়া কথাবার্তার সব কিছু বলে দিল। সোনুর বুদ্ধি দেখে গোপাল দাস হেসে উঠলেন। তারা রাতটা একটি পার্কে কাটালো এবং পরের দিন সেই জায়গায় গেল যেখানে প্রযোজক তাদের ডাক দিয়েছিলেন। গোপাল দাসকে ধুতি কুর্তায় দেখে প্রযোজক তাকে কাছে ডেকে কিছু সংলাপ দিয়ে একটি দৃশ্য শুট করালেন এবং পরের দিন আবার সেই সময় আসতে বললেন। সন্ধ্যায় তারা একটি থিয়েটারে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে গেল। এটি গোপাল দাসের কাছে যেন একটি স্বপ্নের মতো লাগছিল। আজ তার মুখে এক আলাদা হাসি ছিল। সোনু দেখে খুবই খুশি হয়েছিল। শুটিং করার বিনিময়ে 4-5 দিনের মধ্যে গোপালবাবুকে 25,000 টাকা দেওয়া হয়েছিল। যখন তিনি হাতে টাকা পেলেন তখন তার আনন্দের কোনো সীমা ছিল না। এরপর তারা দুজনেই তাদের গ্রামে ফিরে গেলেন। এখন গোপালবাবু সোনুর একটি স্কুলে ভর্তি করিয়ে দিলেন যাতে সে পড়াশোনা করে একজন বড় মানুষ হতে পারে। গোপালবাবুও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন। তিনি এখন সারাদিন উদ্যমের সঙ্গে মাঠে কাজ করতেন আর সোনু স্কুলে পড়তে যেত। তবে সন্ধ্যায় এসে সোনু তার কাজে সাহায্য করত। বারবার গোপালবাবুর মনে একটি কথাই ঘুরপাক খেত, ইস, যদি সোনুই আমার ছেলে হতো। যদিও তাদের মধ্যে রক্তের সম্পর্ক ছিল না, তবু এক গভীর সম্পর্ক গড়ে উঠেছিল যা স্বার্থের ঊর্ধ্বে ছিল। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কিছুদিন পরে সেই সিনেমাটি মুক্তি পেল যেখানে গোপালবাবু কাজ করেছিলেন। গোপালবাবুর অভিনীত চরিত্রটি দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছিল, যদিও তিনি ছবিতে স্বল্প সময়ের জন্যেই উপস্থিত ছিলেন। তার অভিনয়ের আন্তরিকতা ও বাস্তবিকতা প্রশংসার যোগ্য ছিল। সর্বত্র তার কাজের প্রশংসা শুরু হলো। গোপালবাবু সোনুকে নিয়ে সেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে গেলেন। কিছুদিন পর আরেকটি সিনেমার প্রযোজক তাদের গ্রামে এসে গোপালবাবুর খোঁজ করলেন। তার সঙ্গে দেখা করে একটি ভালো পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে নতুন সিনেমায় কাজের জন্য সাইন করালেন। এবার তার জন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্র বরাদ্দ ছিল। নিজের ভাগ্য ফিরতে দেখে গোপালবাবু হতবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি জীবনের এই বয়সে এসে এত বড় সফলতা তার হাতে আসবে। কিছুদিন পর তিনি শহরে একটি সুন্দর বাড়ি কিনে সোনুকে নিয়ে শহরে চলে এলেন। এখন সোনু ভর্তি হলো শহরের একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে। যখন তার ছেলেরা এবং বউরা শুনল যে গোপালবাবু সিনেমায় কাজ করছেন এবং ভালো অর্থ উপার্জন করছেন, তখন তারা তার খোঁজ নিতে নিতে তার বাড়ি এসে পৌঁছালো। বাড়ির সামনে একটি বড় নামফলক ঝুলছিল যেখানে গোপালবাবুর নাম লেখা ছিল। বাড়ি রঙিন আলোয় আলোকিত ছিল। দরজার ঘণ্টি বাজলে গোপালবাবু বাইরে এলেন, আর তার সঙ্গে সোনুও। নিজের বাবাকে দেখেই বড় ছেলে রাজন বলল, বাবা, আপনি আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন? আমরা আপনাকে কোথায় কোথায় খুঁজিনি, কিন্তু আপনাকে কোথাও পাইনি। আমাদের সেবা করার অধিকার কেন আমাদের কাছ থেকে কেড়ে নিলেন? জানেন আমাদের কি অবস্থা হয়েছে? এ কথা বলে রাজন যখন কাঁদতে কাঁদতে তার সঙ্গে জড়িয়ে পড়তে চাইল, তখন গোপালবাবু তাকে সরিয়ে দিয়ে বললেন, আমি জানি তোমরা আমাকে কেন খুঁজছিলে। আসলে তোমরা আমাকে নয়, আমার সম্পত্তিকে ভালোবাসো, আর সেই সম্পত্তির কাগজে সই করানোর জন্যই আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছো। বাবার মুখ থেকে এ কথা শুনে রাজন হতবাক হয়ে গেল।
এমন প্রতিক্রিয়া ছেলেরা স্বপ্নেও ভাবেনি। না বাবা, আপনি কি বলছেন? আমরা তো আপনাকে সবসময় ভগবানের মতো মনে করেছি, ছোট ছেলে বিকাশ বলল। তখন গোপালবাবু বললেন, সব জানি বাছা, সেদিন আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা যে পন্থা অবলম্বন করেছিলে তা আমি শুনেছিলাম। তোমাদের একটি একটি কথা আমি সেদিন শুনে ফেলেছিলাম, তাই নিজের ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। গোপালবাবুর কথা শুনে ছেলেরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। মনে চিন্তার ঝড় উঠল। এরপর গোপালবাবু বললেন, কিন্তু বলে না, ভগবান একটি পথ বন্ধ করলে আরেকটি পথ খুলে দেন। কে জানতো এই ছোট ছেলেটি আমার জীবনে আসবে, যে আমার নিজের ছেলেদের চেয়েও বেশি আমাকে ভালোবাসবে, আমার যত্ন নেবে। সোনুর মাথায় হাত রেখে গোপালবাবু আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, কিন্তু বাবা, নিজের ছেলেদের ছেড়ে আপনি বাইরের একজনকে এত ভালোবাসছেন? খবরদার, একে বাইরের বলবি না। সোনু আমার প্রাণের চেয়েও প্রিয়। আর শোন, যে সম্পত্তির জন্য তোমরা এসেছো, সেই সম্পত্তি থেকে আমি তোমাদের এক পয়সাও দেব না, কারণ সেই সম্পত্তি আমি আমার পরিশ্রমের টাকায় কিনেছি। আর এখন সেই সম্পত্তি কার হবে আর কার হবে না তার সিদ্ধান্ত আমার হবে। যে ছেলেরা কর্তব্য পালন করতে জানে না, তাদের কোনো অধিকারও থাকতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সমস্ত সম্পত্তি এখন শুধু সোনুরই হবে। আমার আর সোনুর সম্পর্ক হয়তো তোমাদের বোঝার বাইরে, কিন্তু আমার কাছে এই সম্পর্ক অমূল্য। এখন থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখান থেকে চলে যাও। আজ ছেলেরা তাদের কর্মের ফল পেল। তারা অনেক অনুনয় বিনয় করল, কিন্তু গোপালবাবুর মন গলল না। তিনি তাদের ঘরের দোরগোড়া থেকে বিদায় দিয়ে দিলেন। গোপালবাবু প্রমাণ করে দিলেন যে একজন বাবা শুধুমাত্র ভালোবাসা নয়, প্রয়োজনে সন্তানদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে পারেন। আর পৃথিবীর সামনে একটি বড় উদাহরণ স্থাপন করলেন যে বৃদ্ধ বয়স মৃত্যু নয়, বরং জীবনের আশীর্বাদও হতে পারে। আজকের প্রশ্ন, গোপালবাবু কোন রোগে আক্রান্ত ছিলেন? গোপালবাবুর এই সাফল্যের পেছনে কার অবদান ছিল?